সুপ্রিম কোর্টের এত স্বাধীনতা, এই সুপ্রিম স্বাধীনতা কি একটা দেশের জন্য কল্যাণকর হবে? উনি প্রশ্ন করতেছেন। কারণ হচ্ছে ভোটে জিতে আসার জন্য মাসল লাগবে, মানি লাগবে, মারামারি করতে হবে, ভোট কেন্দ্র দখল করতে হবে, দখল করতে আসলে সামলাইতে হবে। এইবার তো দখল করতে হয় নাই, তারপর কেন দিল? তারপর হয়েছে তো, তারপর খুন খারাপই হয়েছে না। এই যে উপনির্বাচন হইলো শেরপুরে, কেন হয়েছে? যে আমাদের প্রার্থীকে পিটায় মেরে ফেলছে। মনে হচ্ছে যে বিরোধী দল জনগণের চাহিদার প্রতি মনোযোগী না, বরং নিজেদের যে পুরনো লেনদেন বা পুরনো যে বিষয়গুলি বা এই সংস্কার নিয়ে আমরা যদি প্রশ্ন করি কোন কৃতজ্ঞতা বশত তারা চুপ করে আছে। আপনার কি আসলে মনে হয় যে বিরোধী দল বা বিরোধী দলের একাংশের অন্তর্বর্তী সরকারের প্রতি এক ধরনের কৃতজ্ঞতা বোধের কারণে তারা তেমন সমালোচনা করছেন না? আমরা তো দেখতেছি ঠিক উল্টাটা, বরং অন্তর্বর্তীকালীন সরকারের উপরে প্রচণ্ড ক্ষোভ আছে এবং তারা আরও যা যা করতে পারতেন, ইভেন ধরেন জুলাই সনদের রেফারেন্ডামটা আগে করে ফেলা দরকার ছিল। নভেম্বরে আপনি অধ্যাদেশ ডিক্লেয়ার করেছেন, নভেম্বরে অর্ডার দিয়ে আপনি রেফারেন্ডামে চলে যেতেন। এই প্রস্তাব তখন ছিল, করেন নাই। রাজনৈতিক দল তো এটার বিরোধী ছিল, করতে গেলে তো সংঘাত হতো। এক্স্যাক্টলি। তো এই জন্য হচ্ছে কৃতজ্ঞতার প্রশ্ন বরং হচ্ছে যে লন্ডন মিটিংয়ের কথা যদি বারবার রেফার করা হয়, ইলেকশনের ট্রফি দিয়ে আসছে না, এক মন্ত্রী বলছে না ইনুস সাহেব গিয়ে লন্ডনে খেলার ট্রফি দিয়ে আসছে তারেক রহমানকে। তো এই জন্য হচ্ছে কৃতজ্ঞতার প্রশ্ন দাবি করলে দুই দিকই আছে। আমার মনে হয় জবাবদিহিতার প্রশ্নটা আমাদের পলিটিক্যাল কালচারে নাই, স্যাডলি নাই। এবং কেউ কাউকে জবাবদিহিতা করে না কেন? যেমন ধরেন এই যে 2-4টা আইন অধ্যাদেশ বাতিল হচ্ছে না, লবিতে এমপিরা আলোচনা করতেছে যে বর্তমান মানে আপনারা এগুলো কেন করছেন? তখন সরকারি দলের এমপিরা বিরোধী দলের এমপিকে বলছে, ভাই আপনারা তো কদিন পরে ক্ষমতায় আসবেন না, এটা আপনাদেরও লাভ হবে, এখন বেশি এগুলো হইচই করিয়েন না। কারণ একটু নিয়ন্ত্রণ না থাকলে, শুনেছেন যাকে বলছে ওই এমপি আমারে বলছে। তো এখন হচ্ছে যে আপনার তো এখন মানে বোঝা যাচ্ছে তো যে তাদেরকে আশ্বস্ত করছে কিভাবে। এবং দেখেন একইভাবে আমার মান্যবর, আমার ডিপার্টমেন্টের বড় ভাই প্রিয় সালাউদ্দিন ভাই বললেন, সুপ্রিম কোর্টের এত স্বাধীনতা, এই সুপ্রিম স্বাধীনতা কি একটা দেশের জন্য কল্যাণকর হবে? উনি প্রশ্ন করতেছেন। মানে এই যে বিচার বিভাগের অধ্যাদেশ, স্বাধীন সচিবালয় করা, বিচারপতি নিয়োগের অ্যাপয়েন্টমেন্ট, যে রেগুলেশন যেটা করে দিয়ে গেছে। কারণ এটা তো ঠিক যে এই অঞ্চলে অন্য দেশ আছেন যেখানে কোর্ট মাঝে মাঝে সরকারকে নিজের থেকে বরখাস্ত করে দেয়, বিভিন্ন বাহিনীর সাথে এক জায়গা হয়ে যায়, মানে এক ধরনের ভীতিকর পরিস্থিতি তো আছে। এরকম দেশ তো এই সার্ক দেশের মধ্যে আছে, নিঃসন্দেহে আছে। এবং সেখানে জুডিশিয়াল কু হয়, বিচার বিভাগীয় অভ্যুত্থান। এটা বাংলাদেশে হয়েছে না, জুডিশিয়াল কু। এবিএম খায়রুল হক সাহেব কেয়ারটেকার প্রফেশন উইদাউট এনি ম্যান্ডেট বাতিল করে দিলেন না, করে বাংলাদেশে আজকে যে পলিটিক্যাল চাওয়াসকে তিনি টপল করেন না। না, এটাই তো টপল করে বসে থাকা সরকারকে তো তিনি উড়িয়ে দেন না। এটাই তো মানে আলটিমেটলি কি করেছে, এটা তো আইন বদল করে দিয়েছেন যেখানে নির্বাচনী প্রসেসটা তার থেকে তো বেশি ক্ষতিকর কাজ করেছেন। উনি শুধু সরকার বদল করে দেন নাই, বরং হচ্ছে একটা রাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থাপনাটাতে কেওয়াস লাগাই দিয়েছেন। ওইটাই করেছেন উনি। আমাদের 20 বছরে কোনো নির্বাচন হইল না, মানে উনি তো এর থেকেও ক্ষতিকর কাজ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আইন ছিল বলে করেছে, না ছিল বলে করে নাই, থাকলেও কি ঠিক নির্বাচন হয়? যেমন এইবার তো অন্তর্বর্তী সরকারের নির্বাচনকে কোন কোন ক্ষেত্রে অগ্রহণযোগ্য বলেছে। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনি এর থেকে কত ভালো নির্বাচন করতে পারবেন, যেখানে আপনার নাগরিক নাই, ভোটার কেনা বেচা হয়, একটা লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে। আপনি কি মনে করেন যে সরকার তার কর্তৃত্বকে আরো কঠিন করতে চাইছে? ব্যাপকভাবে করার চেষ্টা করছে এবং এটা তার অ্যাটিটিউডে খুব পরিষ্কার। বিরোধী দলকে আমি বলবো, বিরোধী দল যেই লেভেলে যত এই বিষয়গুলো পার্লামেন্টে আর্টিকুলেট করা দরকার ছিল, এইটা তারা ফেল করতেছে। তারা আমি মনে করি মোটা দাগে অযোগ্যতা, অদক্ষতা। অলমোস্ট সবাই, 1-2 জন ছাড়া অলমোস্ট সবাই নতুন এমপি। এত বড় একটা দেশ, এত বড় দল, তারা যোগ্য লোক খুঁজে পায় না এমপি বানানোর সময়। বিএনপিরও তাই, দেখেন না যা কি কথা বলছে। আপনি তখন দেখবেন তারেক রহমানের স্তুতি করতেছে, বেগম জিয়ার কথা বলতেছে, মনে হয় যে দম বের হয়ে চলে আসতেছে। মানে এইটা তো এই কালচারের প্রবলেম আর কি, যে আপনি সিরিয়াস পার্লামেন্টারিয়ান। এই জন্য আমি বলি যে এমপি আর পার্লামেন্টারিয়ান ডিফারেন্ট জিনিস। আমরা 300 এমপি নির্বাচিত করেছি, পার্লামেন্টারিয়ান পাইনি। আপনি 2-4-5 জন ছাড়া অলমোস্ট আপনি ওই লেভেল পার্লামেন্টারিয়ান হতেও তো একটা সময় লাগে। ওইটা সত্য, বাট হচ্ছে ফান্ডামেন্টাল না থাকলে ধরেন এটা আপনি পারবেন না। এইবার তো এমন একটা পরিস্থিতি যে অনেক মানুষ পরিস্থিতিগত কারণেই
পুরনো যারা পার্লামেন্টারিয়ান মানে ওই ধরনের তারা তো আসতেই পারেন না, নির্বাচনও পারেন না আসতে, আবার জিততেও পারেন না অনেকে। ওইটা আংশিক সত্য, মানে মোটা দাগে যাদেরকে নমিনেশন দেয়া হয় গত 20-30 বছরের পার্লামেন্ট যদি দেখেন, আপনি মোটা দাগে দেখবেন যে ক্লাউন টাইপের লোকদেরকে বড় দলগুলো নমিনেশন দেয়। কেন? কারণ হচ্ছে ভোটে জিতে আসার জন্য মাসল লাগবে, মানি লাগবে, মারামারি করতে হবে, ভোট কেন্দ্র দখল করতে হবে, দখল করতে আসলে সামলাইতে হবে। এইবার তো দখল করতে হয় নাই, তারপর কেন দিল? তারপর হয়েছে তো, তারপর খুন খারাপি হয়েছে না। এই যে উপনির্বাচন হইলো শেরপুরে, কেন হয়েছে? জামাতের প্রার্থীকে পিটায় মেরে ফেলছে বিএনপির লোকজন আপনার নির্বাচনের 1-2 দিন আগে। তো এখন এই কাজগুলো হয়েছে সারা দেশে। যেটা হয়েছে যে আপনার বিএনপির ক্ষমতার তুলনায় তাকে চ্যালেঞ্জ করার মতো দল তো অন্য কেউ নাই। আপনি ধরেন 100 আসনে হয়তো বাকিরা চ্যালেঞ্জ করতে পারবে, কিন্তু বিএনপির তো যে দলের সাইজ, এটা শুধু আওয়ামী লীগ সাপেক্ষে একটা দল, এছাড়াও তো এই সাইজের বড় দল তো আর নাই। তো সেই বড় দল তো আবার ইলেকশন করতে পারে নাই, পারবে না, সেটা অন্য আলোচনা। বাট বলছি যে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনারা এই সুযোগ করে দেন নাই যে বিএনপি শক্তিশালী হোক বা আরো বেশি? না, ওটা না। মূল বিষয়টা হচ্ছে মানে পলিটিক্সে যোগ্য লোকদেরকে নমিনেশন দেওয়ার কালচারটাই নাই। সবাই জি হুজুর, গোলাম, কর্মচারীদেরকে নমিনেশন দিয়ে এমপি বানাইতে চায়। আমরা মাহবুবের কাছ থেকে একটা 2 মিনিটের কমেন্ট নিয়ে বিরোধিতা যাব। জি, আসলে 1 মিনিটের কমেন্ট নিয়ে বিরোধিতা যাব। কোন বিষয়ে? এই যে আসলে কি দলগুলি যোগ্য লোককে না, আমরা নমিনেশন দেয় না? ধরেন আওয়ামী লীগ আর জাতীয় পার্টির আমরা একটা চমৎকার গণতন্ত্র দেখেছি না, পুতুল বিরোধী দল। তখন আওয়ামী লীগ কি বলতো? যে ওরা তো আগুন দেয়, বিএনপি জামাত তো আগুন সন্ত্রাসী দল। অর্থাৎ বিরোধী দল মানেই হইতেছে এটা তো কোনো রাজনীতি করার যোগ্যতা নাই। এখন কি বলা হচ্ছে, বা অন্তর্বর্তীকালীন সময় যে আওয়ামী লীগ তো রাজনীতি করার যোগ্যতাই নাই। অর্থাৎ একটা অংশকে বাদ রেখে আপনি অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করার চেষ্টা করবেন, এবং সেই কারণে আপনার যে বড় প্লেয়ারের সাথে তো বড় প্লেয়ারের একটা মুখোমুখি থাকা দরকার, এবং ওই জায়গাটা তো এবার অনুপস্থিত করে সবাই মিলে বড় প্লেয়ার হয়ে গেছে। এবং আপনি বারবার আমি যেই কথাটির দিকে বলছি যে সব কিছুর জন্য তৈরি হতে হয়। একটা ফুটবল খেলোয়াড় প্রথম দিনই কি গোল করে দিবেন? তাকে তো ট্রেনিং দিতে হবে। আপনি একটা পার্লামেন্টারিয়ান বানাবেন, একজন তার্কিক বানাবেন, তার জন্য ট্রেনিং এর দরকার নাই, লেখাপড়ার দরকার নাই। তার্কিক করতে অনেক কষ্ট হয়, কিন্তু পার্লামেন্টারি তো হয়ে যায়, নমিনেশন পেলেই হয়ে যায়। আপনার মিনিমাম একটা প্রসেসের মধ্যে যেতে হবে। আজকে এক তর্ক শুনলাম যে আপনার প্রেসিডেন্সিয়াল এবং পার্লামেন্টারিয়ান পদ্ধতি নাকি একই, এই জন্য প্রেসিডেন্ট যেমন 2 মেয়াদে থাকতে পারে, প্রধানমন্ত্রীও 2 মেয়াদে। এবং এখন কথা বলবো মাহবুব আজিজ আপনার সাথে। আপনি একটা প্রসঙ্গ তুলেছিলেন যে মব আক্রমণ হচ্ছে, এই কথাগুলি নিয়ে আমরা কথা বলছিলাম। আপনার কি মনে হয় এই মুহূর্তে সরকারের আসলে কোন দিকে মনোযোগ দিতে হবে? কারণ বিরোধী দল ঠিকমতো সমালোচনা করছে না, আপনি সেটা বললেন, যে জায়গায় কথা বলা দরকার সেটা বলছে না। আবার সরকার যা করা দরকার অনেক ক্ষেত্রে সেটা না করে অন্য কিছু নিয়ে ব্যস্ত আছে। আসলে সরকারেরই বা কি করা উচিত, বিরোধী দলেরই বা কি করা উচিত? এই যে পালিয়ে গেছে, হারিয়ে গেছে আওয়ামী লীগ, তাদেরই বা কি করা উচিত? জি, দেখুন, সরকারের সবচেয়ে বড় যে জায়গাটি আমরা লক্ষ্য করছি যে তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আমরা জানতে পারছি না। অর্থাৎ সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে হবে। তো আপনি আওয়ামী লীগকে যতই আপনি বকা বলছেন, আপনি গালিগালাজ করছেন, আপনি বলছেন যে তারা লুণ্ঠন করছে, কিন্তু স্পেসিফিক একদম কিছু ডাটা দরকার যে এই ছিল আওয়ামী লীগের অবস্থায় এবং এই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা এইভাবে কাজটা শুরু করছি। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বিশেষ কিছু খাত যেগুলো একদম মানুষের সাথে খুব জরুরি, যেমন ধরেন স্বাস্থ্য খাত। স্বাস্থ্যমন্ত্রী বললেন যে সিরিঞ্জ কেনার টাকা নাই, তাহলে সিরিঞ্জ কেনার টাকা যে নাই সেটা গেল কোথায়? এবং উনি এটাও বলেছেন যে আওয়ামী লীগ যেটুকু রেখে গেছিল সেটুকু চলে গেছে। তো চলে যে গেল, এটা তো কথার কথা না, তো আপনাকে একটা হিসাব দিতে হবে। আপনি ঈদ যাত্রায় আপনি লক্ষ্য করে দেখুন যে 300-র বেশি মানুষ মারা গেছে বেসরকারি হিসাবে, যদিও সরকারি হিসাবে 100। এখন মানুষ তো সংখ্যায় পরিণত হয়ে যাচ্ছে, আবারও একটা ঈদ আসছে, কিন্তু আপনি কোনো জবাবদিহিতার আওতায় কি এসেছে যে কোন কোন কারণে এই ঘটনাগুলো ঘটলো এবং আমরা এই বিহিত করেছি, এই শাস্তির ব্যবস্থা করেছি? আরেকটা সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে, মানুষ একটু নিশ্চিন্তে ঘুমাতে চায় সারাদিন শেষে। এই ঘুমের জায়গাটি, অর্থাৎ আইন শৃঙ্খলার জায়গাটি একেবারে নাই হয়ে গিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তারপরে বর্তমান সরকার যে মব সন্ত্রাসের বিরুদ্ধে তাদের সুস্পষ্ট অবস্থান কিন্তু জানিয়েছে বটে, কিন্তু কোনো কার্যকর পদ্ধতি তারা গ্রহণ করেনি। দেশে তো একটি গোয়েন্দা সংস্থা আছে, তারা কি শুধু মিছিল আটকানোর জন্য? না, একাধিক গোয়েন্দা। হ্যাঁ, অনেকগুলো আছে, তারা তো মিছিল আটকানো ছাড়া তো আর কিছু দেখি না। মিছিলে গেলেন কেন এবং কি করছেন, রাজনৈতিক তৎপরতা, বিভিন্ন কিছু ধরা হয়। কিন্তু এই যে ধর্মীয় গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠী, যে এই গোষ্ঠী তো চিহ্নিত গোষ্ঠী যারা এই মববাজি করে,
মাইকে ঘোষণা দিয়ে গণমাধ্যমে হামলা করা হলো, আপনার ছায়ানট উদীচিতে একই রাতে হামলা করা হলো, সেটার কি কোনো বিহিত করলো সরকার বা পরবর্তী যে যারা এসেছে? আমরা জানতেও পারলাম না। পরে তো অন্তর্বর্তী সরকার 2 মাস ক্ষমতায় ছিলেন, প্রায় কিছুই করেনি। 32 নম্বর ভাঙা হলো, কিছুই করেনি। বলেছে যে শেখ হাসিনাকে জিজ্ঞেস করুন যে তার বাবা কি করেছেন। এখন আপনি দেখুন যে বাংলাদেশ কি কারণে হয়েছে, এই প্রত্যয়টিতে সরকারকে মনোযোগী হতে হবে। বাংলাদেশ হয়েছিল এই যে 4টি স্তম্ভ, তার অন্যতম ধর্ম নিরপেক্ষতা। এই ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম কিন্তু ভারতের সংবিধানেও নাই, পাকিস্তানের সংবিধানেও নাই। ভারতের সংবিধানে আছে সেকুলার শব্দটি। আমরা সেকুলারিজম পেলাম কোথায়? বঙ্গবন্ধু পেলেন কোথায়? তার বইতে তিনি লিখে গেছেন। এই যে ধর্ম নিরপেক্ষতা, এই অসাম্প্রদায়িক বাংলাদেশটিতে আমাদের ফিরতেই হবে, এবং এই জায়গাটির জন্যই কিন্তু দুহাত ভরে ভোট দিয়েছে মানুষ বিএনপিকে। কিন্তু বিএনপি ম্যানিফেস্টোতে তো এই কথা নাই, বিএনপি ম্যানিফেস্টোতে নাই, কিন্তু তারেক রহমান এই কথা বলেছেন কিনা আপনার মনে আছে কিনা? হ্যাঁ, উনি স্পিরিচুয়ালি স্পিরিটের দিক থেকে বলেছেন, অবিশ্বাসী, উনি সেটা তার স্পিরিটের দিক থেকে বলেছেন, এবং উনি বলেছেন যে কোনোভাবেই কারো সম্মানহানি করা যাবে না। সংশয়ী শব্দটি আমরা কোন রাষ্ট্রপ্রধানের মুখে এই কথা শুনি না, অবিশ্বাসী পর্যন্ত শুনি না। কাজেই এই জায়গাটিতে আমাদের ফিরতে হবে। এবং ওনারা বলেছেন সেটা তো পশ্চিমের অনেক দেশ আছে যারা চার্চকে অনেক গুরুত্ব দেয়, কিন্তু 72-এর সংবিধানের কথা কি বিএনপি বলছে না? হ্যাঁ, বলছে। তার সেই 72-এর সংবিধান বলবে আপনি বলবেন যে আমি এই বাড়িতে থাকবো কিন্তু এই ঘরে থাকবো না, এক কথা হলো? 72-এর সংবিধান বলবেন কিন্তু আপনি প্রধান স্তম্ভ মানবেন। 72-এর সংবিধান অ্যাজ এ হোল, নট দ্য হোল অফ ইট। সেই আর কি, সেই জায়গাগুলোতে আমাদের আরো একটা বিষয়, 72-এর সংবিধানের যে মূল জায়গাটা, সেটা নিয়ে তারা, এটাই আমার বক্তব্য। এটা নিয়ে এই সংবিধানে তো সবকিছু বাতিল ডিবেট করতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে মূল প্রত্যয়টা বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা দেশ, সেটা ভারতও নয়, পাকিস্তান এই রক্তাক্ত মুক্তিযুদ্ধ কাদের করতে হয়নি। পৃথিবীর ইতিহাসে খুব কম দেশই আছে রক্তাক্ত, এবং ওই জায়গায় আমাদের যে সারেন্ডারের যে দলিল, সেখানেও কিন্তু লেখা আছে সিভিল আর্ম ফোর্সেস। আপনি সিভিল আর্ম ফোর্সেসকে নিয়ে প্রধান বিরোধী দল বানাবেন, এবং তারা নাকি আবার সরকারে আসারও স্বপ্ন দেখে, অর্থাৎ ক্ষমতার আপেল খেতে খেতে সেই ক্ষমতার বাইরে আর তারা কিছুই ভাবতে চাচ্ছে না। এবং এই জায়গায় আমরাও মামুদের সরকার যেটা যদি আমাদের দেখি, তাহলে কিন্তু আগামীতে আমরা আরো বিপজ্জনক পরিস্থিতি। আমরা এবার ফুয়াদের কাছে আসি। আপনি আসলে একটা মেঘের সম্ভাবনার কথা বলেছেন, ব্যাখ্যাও করেছেন যে কোথায় কোথায় সমস্যা হতে পারে। ফুয়াদ, আপনি কিভাবে মনে করেন যে এই সমস্যা আসলে কোত্থেকে হবে? জুলাই সনদ না মানার মধ্যে দিয়ে হবে, নাকি সাম্প্রদায়িক রাজনীতির উত্থানের মধ্যে দিয়ে হবে, নাকি সরকারের কিছু এই যে কর্তৃত্ববাদী মানসিকতার একটা প্রকাশ, সেটা থেকে হবে? কোথা থেকে আসলে এই সমস্যা সূত্রপাত হতে পারে? এটা তো হচ্ছে মোটা দাগে হয় হচ্ছে গভর্নেন্সের ফেলিয়ার, যে কোনো তৃতীয় বিশ্বের দেশে আপনার ডেলিভারি করতে না পারা আর কি। এখন মাহমুদ ভাই অনেকগুলো তাত্ত্বিক হিস্টোরিক্যাল বিষয় রেজ করছে, এখন সময় কভার করবে না, ওদিকে এখন যাচ্ছে না। বর্তমানেই 71-এর যুদ্ধ ওই সেকুলারিজমের ভিত্তিতে হয় নাই, স্বাধীনতার ঘোষণাপত্রে বলা ছিল না। আমাদের 3টা মূলনীতির কথা বলা ছিল: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা ডেমোক্রেটিক ইন্ডিপেন্ডেন্ট রিপাবলিক লেখার সময় তখন আরো বিষয় যুক্ত হতে পারে। হ্যাঁ, না, কিন্তু এটার উপরে যুদ্ধ হয় নাই। এটাই তো 72-এর সংবিধানের বিতর্ক ক্রিয়েট করেছে। এবং বিএনপির বলেন না, 5th অ্যামেন্ডমেন্টে বিএনপির পরিষ্কার করে তার পজিশন বলে দেওয়া আছে, এবং এটা বিএনপির হিস্টোরিক্যাল পজিশন করেছিল, এবং সেখানে তারা কিন্তু ম্যানিফেস্টোতেও সেটা বলবো 31 দফায় তার ইলেকশন ম্যানিফেস্টো সব জায়গায় বলে দেওয়া আছে। এখন দেখেন গভর্নেন্সের ফেলিওর কোথায়। দেখেন যে তেলের সমস্যা, সরকার বলছে যে মজুদের ঝামেলা নাই, লাইনে পাইপলাইনে আসতেছে জাহাজে, সেটাতে যে মেয়ের মাঝামাঝি পর্যন্ত পারচেজ কমিটি কেয়ারটেকার সরকারে যা করে দিয়ে গেছে, মেয়ের মাঝামাঝি পর্যন্ত চলবে। তাহলে সমস্যাটা কোথায়? আপনার তাহলে গভর্নেন্স একটা কোথাও না কোথাও একটা প্রবলেম আছে তো, যে ইদার কৃত্রিমভাবে বিপিসি, পেট্রো বাংলা, তারপরে পদ্মা, মেঘনা, যমুনা, কেউ না কেউ তো ঝামেলাটা করতেছে। রাস্তায় পদ্মার গাড়ি থামায়া দেখতেছি না আমরা, বস্তা বইয়ে গ্যালন ভরে ভরে তেল নিয়ে যেতেছে। তাহলে আপনি কি মনে করেন এটা একটা বড় ক্রাইসিস? গভর্নেন্স ক্রাইসিস তো। প্রত্যেকটা পেট্রোল পাম্পে ধরেন উবার, আমাকে উবারের এক মোটরসাইকেলের ড্রাইভার বলে ভাই পেটে তালা দিয়ে চলতে হচ্ছে, কারণ তার যদি প্রতিদিন তেলের জন্য 2-4 ঘন্টা খরচ করতে হয়, সে গাড়িটা চালাবে কখন? তার এই যে সমস্যাগুলো আছে, এই গভর্নেন্সের ক্রাইসিস, এই গভর্নেন্সের ক্রাইসিস কীভাবে ডিল করবে সে ব্যাপারে কিন্তু কোনো গাইডলাইন দেখতে পাচ্ছি না। মন্ত্রীরা সংসদে বলছেন কোথাও কোনো ঘাটতি নাই। ভাই, এটা তো আমরা তো তথ্য প্রমাণ দেখে বুঝতেছি, কিন্তু কোথাও না কোথাও তো সমস্যা আছে। কেউ না কেউ তো এই গভর্নেন্সের প্রবলেমটা করছে, ডিল করতে পারছেন না কেন? হামেড বলতে পারতেছেন আগে টেন্ডার করা নাই, তারপরে আমাদের টিকার ইউএন WHO এর কোনো অথরাইজেশন নাই, টাকা ফান্ডিং নাই, সবগুলো সত্য, কিন্তু আপনি এখন ডেলিভার করবেন কিভাবে? গভর্নেন্স মানে কি? একটা যে কোনো সিচুয়েশনকে আপনাকে ম্যানেজ করতে হবে, আপনি সেটা কিভাবে ম্যানেজ করছেন?
থার্ড হচ্ছে এই যে হকার উচ্ছেদ করলেন, সার্টেনলি ফুটপাত দেখতে সুন্দর লাগতেছে, হাজার হাজার গরিব মানুষ নাই, আমাদের হাঁটতে সুবিধা হচ্ছে, কিন্তু একটা ইনফর্মাল ইকোনমিতে আমার 86% হচ্ছে ইনফর্মাল ইকোনমি। কিন্তু সেই জন্য কি বেআইনি দোকানপাট দিয়ে শহরকে ভারাক্রান্ত করতে হবে? না, কিন্তু শহরের গতি কমে গেলেও তো অর্থনৈতিক তৎপরতা ক্ষতিগ্রস্ত হয়, তারপর ফুটপাত বেদখল থাকলে তো পথচারী। একটা গরিব দেশ, ইকোনমির অবস্থা ভালো না, কন্ট্রাক্টেড ইকোনমি, তাহলে ফুটপাত না বানান, মানে সবাই মিলে দোকানই বানান, রাস্তার পাশে দোকানই না। আমি বলছি এটা অবশ্যই এগুলো পরিষ্কার করতে হবে, সময় দিয়ে, নোটিশ দিয়ে, বিকল্প চিন্তার ব্যবস্থা করে। একটা মানুষ এইখানে করেই সে রুটি রোজি করে, তার গরিব, ফুটপাতে কোনো ধনী মানুষ আমার আপনার মতো লোকরা এসে ব্যবসা করে না, খায় তো সে নিঃসন্দেহে গরিব মানুষ। পিৎজা না ঠিক আছে সার্টেনলি, কিন্তু যে ব্যবসা করে সে খুব ধনী মানুষ না, পাওয়া যায়। এই ধনী মানুষরা ফুটপাতে ব্যবসা করতেছে না। তো এখন প্রশ্ন হচ্ছে, গুলশানেও তো ফুটপাত আছে, গুলশানে তো ফুটপাত থাকার কথা না, আমার ফুটপাত ব্যবসা আছে। এখন ওইটা তো রেগুলেটেড, পার্কের ভিতর যেগুলো আছে ওগুলো তো রেগুলেটেড, রাস্তাতেও আছে। তো আপনি সব জায়গাতে রেগুলেটেড করেন, রেগুলেটেড না করে একটা গরিব মানুষকে পরের দিন সকালে উঠায় দিলেন। প্রশ্ন হচ্ছে এটা গরিব ইনফর্মাল ইকোনমিতে আমরা এফোর্ড করতে পারবো কিনা? মহাখালী দিকে যেতে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে রাস্তার পর অর্ধেকের বেশি ওখানে আপনি বাস উঠাইতে পারছেন? মহাখালীতে এই যে বিগ কোম্পানিগুলো, বাসের পরিবহন কোম্পানিগুলো, এরা তো ওইটা উঠাইতে পারছেন? ওইটা তো উঠাইতে পারছেন না। আপনি ট্যাক্স পেয়ারদের, যারা ট্যাক্স ফাঁকি দিচ্ছে, ইভেট করতেছে, তাদেরকে ট্যাক্সের মধ্যে আনতে পারছেন? ব্যবসায়ীরা কিন্তু ট্যাক্সেবল ইনকাম করে, ট্যাক্স দেয় না। হ্যাঁ, তাহলে আপনি তাদেরকে ট্যাক্সের মধ্যে আনেন। রেগুলেট না করলে আপনি কিভাবে ট্যাক্সের মধ্যে আনবেন? তার দোকানটা ভেঙে দেওয়া সমাধান না। সমাধান হচ্ছে পুনর্বাসনের বিকল্প না করে একটা ইনফর্মাল ইকোনমি, আমার দেশের মতো। কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারকেও ফুটপাত উচ্ছেদ করতে দেখেছি। হ্যাঁ, আমরা তখনও প্রতিবাদ করেছি, এবং ট্রাক নিয়ে এসে তখন আমরা এটা প্রতিবাদ করেছি, দোকান ভেঙে গুঁড়ো করে দিতে দেখেছি। এবং আপনার মনে থাকার কথা, এরকম মানে দোকান ভেঙে দেওয়া আমরা আমাদের জীবনে বহুবার দেখছি। ফুটপাত বন্ধ হয়নি, নানান রকম বিষয়টা আছে, এবং অর্থের বিনিময় দেন, একেবারে ফ্রি দেন না। এখন যেই বিষয়টা দাঁড়িয়েছে, নির্বাচনের পরে কেন স্বাস্থ্য নিয়ে এরকম ব্লান্ডার করলেন? এই জবাবদিহিতাটা আমরা চাইবো কোথায়? সংসদে। এবং কারা চাইবে? সরকার এবং বিরোধী দল। আপনি কেন খেয়াল করছেন না? মনে হচ্ছে যে বিরোধী দল জনগণের চাহিদার প্রতি মনোযোগী না, বরং নিজেদের যে পুরনো লেনদেন বা পুরনো যে বিষয়গুলি বা এই সংস্কার, আমরা যদি প্রশ্ন করি, কোনো কৃতজ্ঞতা বশত তারা চুপ করে আছে? কার প্রতি? অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি।